হ্যালো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি চাইনিজ বিএল সিরিজ টু মাই শোরের এপিসোড 6। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ইউসুলাংয়ের একটা বোর্ড মিটিং হয় এবং সেই বোর্ড মিটিংয়ের শেষে দেখা যায় যে তার যে উপরস্থ কর্মকর্তা থাকে তাদেরকে সে বিদায় জানাতে আসে এবং তখনই দেখা যায় তাদের সাথে ওর কিছু কথাবার্তা হয়। কিন্তু ওদিকে আমরা দেখতে পাই যে রাস্তায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে ফানশাও ইউসুলাংয়ের জন্য এবং সে জানালা দিয়ে ওদের কথাবার্তা শুনতে থাকে। মিনিস্টার সাহেব বলে ইউসুলাংকে যে আমি অনেক ইমপ্রেসড এবং দেখা যায় যে সে বলে যে তোমার সাথে কাজ করতে পেরে সত্যিই ভালো লাগছে। ইউসুলাং তখন বলে যে আসলে আমিও অনেক বেশি খুশি এবং আপনাদেরকে ধন্যবাদ। তখনই দেখা যায় ইসলাম আর বলে যে আপনি যে ড্রিঙ্কসটা এনেছিলেন সেটা অনেক বেশি ভালো। মিনিস্টার তখন বলে যে তোমার ভালো জিনিসের উপর চোখ আছে বলতে হবে এবং সে আরও দেখা যায় যে তুমি এখানে নতুন, কিন্তু লোকাল হুয়া যে কমিউনিটি আছে তারা অনেক বেশি তোমার কাছ থেকে আশা করে। তখন দেখা যায় ইসলাম ওদের কথা শুনে একটু হাসে এবং দেখা যায় যে মিনিস্টার আর বলে যে তুমি অনেক গুড লুকিং এবং দেখা যায় সে আর বলে যে ইভেন সে তো তার মেয়েকেও তোমার সাথে পরিচয় করে দিতে চায় তোমাকে জামাই বানাবে বলে। ইসলাম তখন বলে যে মিনিস্টার সাহেব এভাবে বলে আমাকে লজ্জা দেবেন না, কিন্তু দেখা যায় এই সব কথাই শুনতে পায় জিয়াও তার গাড়ির ভিতর বসে। তখনই দেখা যায় যে ওদের গাড়িটা চলে আসে এবং ইসলাম আবার বলে যে আমি এখনো আপনাদের উপর ভরসা করছি। তখন দেখা যায় সার বলে যে আপনাদের গাড়ি চলে এসেছে। তখন মিনিস্টার লোকটা বলে যে নেক্সট টাইম আমি তোমার জন্য আর ভালো কিছু নিয়ে আসবো, ঠিক আছে? এবং তখনই দেখা যায় ইসলাম বলে যে আমি সেটার জন্য অপেক্ষা করব এবং সে আর বলে যে টেক কেয়ার। এই কথা বলে দেখা যায় সে মিনিস্টারকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসে এবং আস্তে আস্তে একে একে সবাই চলে যায় এবং ও একা ওখানে দাঁড়িয়ে থাকে। তখনই দেখা যায় পেছন থেকে জিয়াও আসে এবং ওর গায়ে একটা লং কোট চাপিয়ে দেয় এবং ও বলে যে তুমি এখানে কি করছো? জিয়াও বলে যে আমি দেখলাম যে তোমার ডিনার শেষের পথে, এই জন্যই তোমাকে আমি নিতে এসেছি। এবং দেখা যায় যে ও ইসুলাংয়ের গলার কাছে স্মেল নেয় এবং তখনই দেখা যায় ইসুলাং ওকে সরিয়ে দেয় এবং বলে যে আমার গা থেকে সিগারেট আর মদের ঘ্রাণ আসছে, এখানে স্মেল দেওয়ার কি আছে? জিয়াও তখন ইসুলাংকে বলে যে টাইগার বোন লিকুইডটা কি এতটাই ভালো যে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারোনি? তখনই দেখা যায় ইসুলাং বলে যে তুমি কতক্ষণ ধরে আমাদের কথাবার্তা শুনছিলে? তখনই জিয়া বলে যে আমাকে কি এইগুলো আবার শুনতে হয় কান পেতে? ওই লোকটার ভয়েস তো আমি 1 মাইল দূর থেকেও শুনতে পাই। তখনই ইসলাম বলে যে সে মিলিটারিতে ছিল এবং তার ডাকাডাকি করার অভ্যাস আছে। তখনই জিয়া বলে যে এই জন্যই সে টাইগার বোন ইউজ করে এবং সে আর বলে যে ড্রাগন তার গর্জন করে আর টাইগার সে ঢাক ঢাক দেয়। ইসলাম তখন বলে যে ওই জিনিসটার কথা আর মনে করো না, কে জানে কতগুলো হাড় ওর ভেতর দেওয়া হয়েছে এবং তার যে টেস্ট এটা একদমই ভালো না। তখনই দেখা যায় যে জিয়া বলে তাহলে তুমি ওটা ভালো বললে কেন? তখনই দেখা যায় ইসলাম বলে যে প্রথমবার কার সাথে দেখা হলে সে যদি কিছু অফার করে সেটা ভালো না লাগলেও সেটা খারাপ বলতে নেই। তখনই দেখা যায় জিয়াও বলে যে কিন্তু তুমি সেটা আমার সাথে করেছো, আমি যখন তোমাকে আমার সিগারেট খেতে দিলাম তুমি তখন সেটাকে রক বলেছো এবং বলেছো এটার টেস্ট তোমার কাছে ভালো লাগেনি, তুমি সেটা কেন করেছো? তখনই দেখা যায় ইউসুলাং ওর দিকে তাকায় এবং বলে যে অন্য সবার কথা আলাদা এবং তুমি আলাদা, তুমি সকলের থেকেই আলাদা আমার কাছে, এই জন্যই তোমার সাথে আমি এমনটা করতে পেরেছি এবং তুমি শুরু থেকেই ডিফারেন্ট ছিলে। এই কথা শুনে জিয়াও তখন বলে যে আচ্ছা ডিরেক্টর ইউ তাহলে এই ডিফারেন্ট লোকটার সাথে কি করতে চায়? সেই কথা শুনে ইউসুলাং দেখা যায় যে ওর গলার উপর দিয়ে হাত দেয় এবং গলাটা জড়িয়ে ধরে বলে যে রাইট নাও আমি তোমাকে কিস করতে চাই। তখনই দেখা যায় সে আর বলে যে তাহলে ডিরেক্টর ইউকে একটা কিস করো। এই কথা বলে দেখা যায় ইউসুলাং নিজেই জিয়ার ঠোঁটে কিস করে এবং তারপর দেখা যায় ওর গলাটা জড়িয়ে ধরে আর বলে যে আমি সবসময় আমার ওয়ার্ক লাইফ, লাভ এবং পার্সোনাল লাইফ সবকিছুই আমার হাতের মুঠোয় ছিল। আমি এমন কিছু নিয়ে বাজি ধরতাম না যেটা আমি কখনোই জিততে পারবো না। কিন্তু তুমি আলাদা, তুমি শুরু থেকেই অনেক আলাদা ছিলে। ইউসুলাং আরও বলে যে ফানশাও আমি তোমাকে বুঝতে পারি না এবং তোমাকে বোঝা অনেক কঠিন এবং সে আর বলে যে আমি এখনো খুঁজে বের করতে পারিনি এবং শুরু থেকেই আমি তোমার জন্য আমার ফিলিংসটাকে আমি সস্তা করে দিয়েছি। আমি অলরেডি তোমাকে ভালোবাসা শুরু করেছি এবং দেখা যায় সে আর বলে যে তুমি আমার এখন সবথেকে বড় গ্যাম্বল, আমি কি তোমার বিরুদ্ধে জিততে পারবো? তখনই দেখা যায় যে জিয়া ওর হাঁটা গলা থেকে নামিয়ে ফেলে এবং সে গাড়ির সাথে ঢেলান দেয় এবং বলে যে তুমি কি কখনো হেরেছো? তখনই দেখা যায় যে ইউসুলাং ওর দিকে হেলে দাঁড়ায় আর বলে যে ফানসাও আমি তোমার থেকে অল্প কয়েক বছরের বড় হব, কিন্তু সামটাইম আমারও তোমার সুইট টক শুনতে ইচ্ছা করে। প্লিজ প্রেসিডেন্ট ফ্যাট বি নাইস। এবং সে আর বলে যে তুমি প্লিজ কিছু বলো, লাইক আমি কি হ্যান্ডসাম? তখনই দেখা যায় যে জিয়া বলে যে হ্যান্ডসাম এবং সে আর বলে যে আপনি আমার দেখা সব থেকে বেশি ক্যারিসমেটিক এবং বেস্ট লুকিং ম্যান। কথা শুনে দেখা যায় ইউসুলাং অনেক বেশি খুশি হয়ে যায় এবং বলে যে আমি এটাই চেয়েছিলাম, এখন বাসায় চলো। এই কথা বলে ও সোজা হয়ে দাঁড়ায় এবং দেখা যায় যে জিয়ার গলার যে লকেটটা থাকে সেটা ধরে বলে যে চলো বাসায়, তুমি না চাইতে সবসময় আমাকে পেইন্ট করতে। এরপরের দিকে আমরা দেখতে পাই জিয়া ইসুলাংয়ের একটা পেন্টিং করছিল এবং ইসুলাং সে জানালার কাছে বসেছিল একটা ম্যাগাজিন হাতে এবং দেখা যায় জিয়া পেইন্ট করতে করতে ওর দিকে তাকিয়ে থাকে এবং সেটা ইসুলাংয়ের চোখে পড়ে এবং ইসুলাং ওর দিকে তাকায়। তখনই দেখা যায় যে জিয়া একটু ইতস্তত করে এবং তারপরে দেখা যায় সে ওই ব্রাশ রেখে উঠে সে ইসুলাংয়ের কাছে যায় এবং ইসুলাংয়ের কাছে যেতে নিলেই দেখা যায় যে ইসুলাং পা দিয়ে ওকে দূরে সরিয়ে দেয় এবং বলে যে ছবি যখন আঁকছো তাহলে ঠিকঠাক মতো আঁকো, ঠিক আছে? তখনই দেখা যায় জিয়া বলে যে তাহলে আমার দিকে তাকানো বন্ধ করো, তুমি যদি এভাবে তাকিয়ে থাকো তাহলে আমি পেইন্ট করতে পারবো না। এই কথা শুনে দেখা যায় ইসলাম ওর হাতের দিকে তাকায় এবং বলে যে আমি প্রথমে ভেবেছিলাম তোমার হাত শুধু দেখতেই সুন্দর, কিন্তু আমি কখনোই বুঝতে পারিনি যে তুমি এই হাত দিয়ে এত সুন্দর করে পেইন্ট করতে পারো। তখনই জিয়া ওর হাতের দিকে তাকায় এবং বলে যে আমি কখনোই ভালোভাবে স্টাডি করিনি এটা নিয়ে, কিন্তু আমার কিছুটা ট্যালেন্ট আছে।
তখনই দেখা যায় ইউসুলাং তার চশমাটা ঠিক করে এবং বলে যে, "তাহলে আমাকে সেই ট্যালেন্টটা দেখাও। আমার বয়ফ্রেন্ডের সেই ট্যালেন্টটা আমি দেখতে চাই।" জিও আবারও তার পেইন্টিং এর কাছে যেতে বলে যে, "এটা মনে হয় জেনেটিক" এবং সে আর বলে যে, "আমার মা তার পুরো লাইফেই পেইন্টিংটা অনেক ভালোবাসতো এবং সে অনেক ট্যালেন্টেড ছিল। কিন্তু তার কোনো অপরচুনিটি ছিল না। যে যখন ইয়ং ছিল তখন সে বাচ্চাদেরকে আর্ট শিখাতো" এবং সে আরো বলে যে, "আমার বড় ভাই তার রেস্টুরেন্ট ছিল। কিন্তু সে সবসময় ভাবতো যে সে যে টিচার পছন্দ করেছিল তার জন্যই তাদের ফ্যামিলিটা ভেঙে গেছে এবং তার বাবা-মায়ের ডিভোর্স হয়ে গেছে। এজন্যই সে আমার মাকে অনেক বেশি ঘৃণা করত। আমার মা যখন মারা গেল, তারপর সকলে আমরা ব্যাংককে শিফট করলাম এবং আমি একা হয়ে গেলাম। তারপর সে আমাকে আরো বেশি করে টার্গেট করে এবং আমাকে টর্চার করতে থাকে। দেখা যায় সে আর বলে যে, যখন আমি ছোট ছিলাম, তখন সে আমার এজেলটা ভেঙে ফেলেছিল এবং যখন আমি বড় হলাম, তখন আমার সকল ডিল সে হাতিয়ে দিতে চেয়েছিল।" এই সুলং তখন বলে যে, "এর জন্যই কি তুমি এখানে পালিয়ে এসেছো?" তখনই দেখা যায় যে জিও বলে যে, "এখানে পালিয়ে আসার কি হলো? আমার বাবা অ্যাপ্রুভ করেছে এবং সে আমাকে এখানে অনেক বেশি ক্যাপিটাল দিয়ে পাঠিয়েছে যাতে করে আমি নিজের মতো করে সেটেল হতে পারি। এজন্য আমার ২ ভাই আমাকে অনেক বেশি হিংসা করে। কিন্তু এখন মনে হচ্ছে আমার উপরের লেভেলের মানুষের সাথে হাত হয়ে গেছে।" কিন্তু ওর এই কুন্তু শুনে দেখা যায় ইউসুলাং সে শোয়া থেকে একটু উঠে বসে এবং বলে যে, "কিন্তু কি?" তখনই দেখা যায় যে জিও বলে যে, "তুমি নড়বে না। আগের পজিশনেই থাকো।" এই কথা শুনে দেখা যায় যে ইউসুলাং আবারও আগের মতো করেই বসে। তখনই দেখা যায় যে জিও আবার বলে যে, "আমি যেকোনো সময় আমার পজিশন হারিয়ে ফেলতে পারি এবং এটাই আমার ফ্যামিলি।" সে আরো বলে যে, "হয় মরো না হলে মারো।" এরকম একটা অবস্থা। তখনই দেখা যায় যে সে আরো বলে যে, "এখানে বেঁচে থাকাটাই সবথেকে বড় চ্যালেঞ্জ।" তখনই দেখা যায় যে ইউসুলাম বলে যে, "যদি তুমি তোমার সবকিছু হারিয়ে ফেলো তাহলে কি হবে?" তখনই দেখা যায় জিও বলে যে, "তাহলে আমার আর কিছুই বাকি থাকবে না।" এই কথা শুনে দেখা যায় ইউসুলা কিছু একটা চিন্তা করে এবং বলে যে, "তখন তোমার কিছুই থাকবে না?" তখন আবার বলে যে, "তখন আমি থাকবো তোমার সাথে।" এবং দেখা যায় যে সে আরো বলে যে, "সেদিন যদি আসে তাহলে আমি তোমার টেক কেয়ার করব।" এই কথা শুনে জিয়া ওর দিকে তাকায় এবং বলে যে, "ডিরেক্টর ইউ, আমি কি আপনার এই কথাটা সত্যি বলে ধরে নেব?" তখনই দেখা যায় যে ইসলাম ওর দিকে তাকায় এবং বলে যে, "অবশ্যই তুমি এটা সত্যি বলে ধরে নেবে।" এবং সে উঠে বসে আবার বলে যে, "তুমি নিজে কেন সেটা যাচাই করে নিচ্ছ না?" জিয়াও তখন বলে যে, "ভালোভাবে বিহেভ করেন। আমি পেইন্টিং করছি।" তখনই দেখা যায় যে সে আরো বলে যে, "আপনি চুপচাপ শুয়ে থাকুন।" তখনই দেখা যায় সে আগের পজিশনে শুয়ে থাকে এবং জিয়া আর বলে যে, "আপনার শার্টের ২ টো বাটন খুলে দিন।" তখনই দেখা যায় ইউসুলং তার শার্টের ২ টো বাটন খুলে দেয় এবং তার কলার বোনটা উন্মুক্ত করে দেয়। জিয়াও তখন ওর দিকে তাকায় আবার বলে যে, "আপনার ট্রাউজারটা একটু উপরে তুলুন। আপনার যে অ্যাঙ্কেল সেটা যেন দেখা যায়।" তখন ইউসুলং বলে যে, "মনে হচ্ছে তোমার যে পেইন্টিং এর রিকোয়ারমেন্ট সেটা অতটা প্রপার না।" তখনই দেখা যায় জিয়াও তার চেয়ার থেকে উঠে দাঁড়ায় এবং সে ইসুলং এর কাছাকাছি যায় আর বলে যে, "আসলে আমাকে আগে টেস্ট নিতে দিন। তাহলে পেইন্টিংটা আরো বেশি ভালো হবে।" এই কথা বলেই দেখা যায় সে ইসুলং এর ঠোঁটে কিস করে এবং দেখা যায় তারা দুজনেই কিস করে দুজনকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ইসুলং এর অফিসের একটা সিক্রেট রুমে জিয়াও আর ইসুলং থাকে এবং দেখা যায় যে জিয়া বলে যে, "তোমার অফিসে এরকম একটা সিক্রেট রুম আছে সেটা তো আমি জানতামই না এবং লাস্ট টাইম যখন আমি এসেছিলাম তখনও আমি জানতে পারিনি।" তখন দেখা যায় যে ইসুলাং তার ফাইল নিয়ে কথা বলে। কিন্তু দেখা যায় যে জিয়ার সেদিকে কোনো খেয়াল থাকে না। সে ইসুলাংয়ের দিকে তাকিয়ে থাকে এবং ওর চোখ আর ঠোঁটের দিকে তাকায় এবং বলে যে, "ডিরেক্টর ইউ যখন কাজ করে মনোযোগ দিয়ে তখন তাকে আরো বেশি অ্যাট্রাকটিভ লাগে।" এই কথা শুনে ইসুলাং ওর দিকে তাকায় এবং একটু হাসে। তখনই দেখা যায় জিয়াও আবারও ওর ঠোঁটের দিকে আর চোখের দিকে তাকায়। এরপর সে হঠাৎ করে সুলংয়ের গলার টাইটা ধরে টেনে কাছে নিয়ে আসে এবং তখনই দেখা যায় সুলং একটু অবাক হয়ে যায় এবং দেখা যায় জিয়া ওর ঘাড়ে একটা কিস করে। কিন্তু দেখা যায় সুলং তখন বলে, "প্রেসিডেন্ট ফ্যান, আমরা এখন কাজ করছি।" কিন্তু দেখা যায় জিয়াও ওকে একটা সেলফের সাথে পিন করে দেয়। ওর ঘাড়ে কিস করতে থাকে। তখন ইউসুলাং বলে যে, "ফানশাও, আমরা এখন আমার অফিসে আছি।" এবং সে আর বলে যে, "তুমি এটা বলো না যে আমি তোমাকে স্পয়েল করে দিচ্ছি।" তখনই দেখা যায় জিয়া ওর কোনো কথাই শোনে না। ওকে ওর ঠোঁটে কিস করতে থাকে এবং দেখা যায় যে ইউসুলাংও ওর সাথে সায় দেয় এবং সেও ওকে সমানতালে কিস করতে থাকে। এরপরে দেখা যায় হঠাৎই ওর অফিসের দরজায় কেউ কড়া নাড়ে এবং তখনই ও জিয়াকে সরিয়ে দেয়। কিন্তু দেখা যায় জিয়া আবারও এর সঙ্গে কিস করতে দেয়। কিন্তু ইউসুলাং তাকে বাধা দেয় এবং দেখা যায় যে ওকে ওখানেই রেখে সে তার নিজের টাইটে ঠিক করতে তার সে সিক্রেট রুমটা থেকে বেরিয়ে যায় এবং সে বাইরের ওই লোকটাকে বলে যে, "ভিতরে আসো।" তখনই দেখা যায় যে একটা মেয়ে এমপ্লয়ি আসে। তার হাতে একটা ফাইল থাকে এবং সে ফাইলটা ইউসুলাংকে দেয় এবং খুব ইজি একটা প্রবলেম হয় যেটা সে সলভ করতে পারছিল না। আর সেটা দেখে ইউসুলাং একটু বিরক্ত হয় এবং সে শাওডিন নামের আরেকজন এমপ্লয়িকে কল করে এবং সে কল করার পরেই দেখা যায় শাওডিন ওই রুমে ঢোকে এবং বলে যে, "ডিরেক্টর ইউ, আপনি আমাকে ডেকেছেন?" তখনই দেখা যায় যে সে ওই প্রবলেমটা সলভ করার কথা বলে এবং তখনই দেখা যায় যে ওই মেয়েটাকে সে বলে যে, "এই ছোট্ট প্রবলেমটা যদি তুমি সলভ করতে না পারো তাহলে তুমি কি করবে?" দেখা যায় যে ও খুবই বিরক্ত হয়। এরপরে দেখা যায় যে ওরা দুজনেই চলে যায় এবং জিয়া ওই রুম থেকে বেরিয়ে আসে এবং বলে যে, "এইমাত্রই ডিরেক্টর ইউ অনেক বেশি ফিয়ার্স ছিল। ইভেন আমি নিজেও অনেক ভয় পেয়ে গিয়েছি।" তখনই দেখা যায় যে ইউসুলাং বলে যে, "যদি তুমি ভয় পাও তাহলে সেরকমভাবেই বিহেভ করো, ঠিক আছে?" তখন দেখা যায় সে আরো বলে যে, "তুমি তোমার জামাকাপড় ঠিক করো।" তখনই ইউসুলাং তার জামা ঠিক করতে বলে, "আমি ভেবেছিলাম যে আপনি আমার এখানে একটা হিসকি বসাবেন। এজন্যই এরকম রেখেছিলাম। কিন্তু এখন আর সেটার সাহস পাচ্ছি না।" এই কথা বলে সে তার শার্টটা ঠিক করে নেয়। তখনই দেখা যায় ইসুরাং তার চেয়ার থেকে উঠে দাঁড়ায় এবং বলে যে, "৫ দিন কর্মদিবসের তুমি ৩ দিনই বোহাইতে কাটাও এবং তার সবটুকু সময় তুমি আমার অফিসে কাটাও। মানুষ ভাববে যে তুমি একজন কর্পোরেট স্পাই।
তুমি আমাদের যে সিক্রেট আছে ট্রেডের সেটা লিক করতে চাও এবং সেটা ইনভেস্টমেন্টের নামে। তখনই দেখা যায় যে জিয়াও ওর সামনে আসে। ইউসুলান তখন দেখা যায় যে জিয়াং এর জন্য একটা কাপে চা রেডি করে এবং জিয়াং তখন একটা সোফায় গিয়ে বসে। আর দেখা যায় যে ইউসুলাং ওকে সেই টিটা অফার করে। তখনই জিয়া বলে যে এটা কি ভালো হবে খেতে? তখনই দেখা যায় সুলং বলে যে তুমি নিজেই খেয়ে দেখো না। তারপর দেখা যায় যে জিয়া ওই কাপটা হাতে নেয় এবং সেটা নিয়ে জিয়া বলে যে ডিরেক্টর ইউকি এই চাটা আমাকে দিয়েছে আমাকে এখান থেকে তাড়ানোর জন্য। তখনই ইউসুলাং ওর দিকে তাকায় এবং বলে যে, "তোমাকে দেখো, তুমি অনেক বেশি জেনে ফেলেছো।" এবং সে আরো বলে যে, "আচ্ছা, তুমি যখন বলেছিলে যে তোমার হিউয়ার ল্যাঙ্গুয়েজ অনেক বেশি খারাপ এবং তুমি ভুলভাল বলছো, সেটা একটা নাটক ছিল, তাই তো?" তখনই দেখা যায় যে জিয়াও ওই কাপটা হাতে নেয় এবং সেটা নিয়ে গিয়ে সে সুলংয়ের পাশে বসে আর বলে যে, "তোমার সাথে ড্রামা দেখতে, দেখতেই এখন আমার এটা শিক্ষা হয়ে গেছে।" এই কথা বলার পর দেখা যায় যে সুলং ওকে বলে যে, "তুমি চুপচাপ বসে থাকো।" কিন্তু দেখা যায় যে ওই চাটা পান করে জিয়া ওর দিকে এগিয়ে বসে। কিন্তু সেটা বুঝতে পেরে সুলং আবারও একটু সরে বসে। তখনই দেখা যায় যে জিও বলে যে, "যেহেতু তুমি আমাকে চা বানিয়ে খাইয়েছো, তাহলে এই যে ওইখানে আমি তোমার জন্য স্যুপ বানাবো।" শিলং তখন বলে, "তুমি আমার জন্য বানাবে?" তখন জিও বলে যে, "হ্যাঁ, আমি তোমার জন্য বানাবো" এবং শিলং একটু দূরে গিয়ে বসে। জিও আরো অনেকগুলো খাবারের নাম বলে যে এগুলো সে সুলকের জন্য এই উইকেন্ডে বানাবে। তখনই দেখা যায় সে আরো বলে যে, "তুমি তো ওল্ড মুভি পছন্দ করো। আমরা না হয় একটা থাই ক্লাসিক মুভি নেবো এবং আমি তোমার সাথেই একসাথে সেটা দেখবো।" তখনই দেখা যায় যে ইউসুলাং উঠে একটু সোজা হয়ে বসে আর বলে যে, "এটা অনেক ভালোই হবে" এবং দেখা যায় যে জিয়াও সুলংয়ের কাঁধে হাত দেয় এবং ওর কাছে গিয়ে বলে, "তাহলে তোমার যে এই উইকেন্ড সেটা কিন্তু আমার। বুঝতে পেরেছো?" তখনই দেখা যায় যে সুলংয়ের ফোনে একটা কল আসে এবং ও উত্তর করার আগেই দেখা যায় যে ওই কলটা বাজে যার কারণে সে আর আনসার করতে পারে না এবং বলে যে, "আমার একটা কল এসেছে।" এই কথা বলে সে ফোনটা বের করে এবং সেটা পিক করতে নেয়। তখনই দেখা যায় সে জিওর দিকে তাকায়। জিও বুঝতে পারে যে তার এখান থেকে সরে যেতে হবে। তখনই দেখা যায় সে তার ওই চায়ের কাপটা নিয়ে ওই সোফা থেকে উঠে দাঁড়ায় এবং অন্য একটা সোফায় গিয়ে বসে। তখনই দেখা যায় যে সুলং ফোনটা পিক করে এবং হ্যালো বলে। কিন্তু দেখা যায় ওপাশ থেকে কিছুর একটা খবর শুনে সুলং অনেক বেশি ঘাবড়ে যায় এবং ওকে অনেক বেশি টেনসড লাগে এবং দেখা যায় যে কথাবার্তা বলার পর ও ফোনটা রেখে দেয়। তখনই জিয়া ওকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে? তখনই দেখা যায় যে সুলং বলে যে, "আসলে এই উইকেন্ডে আমার একটা কাজ পড়ে গেছে। এখন এই উইকেন্ডটা আমি তোমার সাথে আর কাটাতে পারব না। আই এম সরি।" তারপর দেখা যায় জিয়া ওর দিকে তাকায় কিন্তু কিছুই বলে না। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সুলং বাসায় আসতে নেয়। লিফটে তার ফ্লোরে পৌঁছালেও দেখা যায় যে সে ভেতর থেকে নামে না। তখনই তার সামনে দাঁড়ানো তার যে নেইবার থাকে সে বলে যে, "তুমি তো চলে এসেছো তাহলে নামছো না কেন?" তখনই দেখা যায় ইউসুলাং বলে যে, "আসলে আমি একটু চিন্তা করছিলাম অন্য ব্যাপারে। এইজন্যই আমি বুঝতে পারিনি যে আমি চলে এসেছি।" তারপর দেখা যায় যে ওই লোকটা বলে যে, "তুমি মনে হয় অনেক বেশি কাজ করে ফেলেছো। এজন্যই একটু টায়ার্ড তুমি।" এবং দেখা যায় লোকটা আরো বলে যে, "তুমি কি এই সানডেতেও কাজ করছো?" তখন ইউসুলাং বলে যে, "না, আমার অন্য একটা কাজ ছিল সেটাই সেরে আসছি।" তখন ওই লোকটা বলে যে, "আচ্ছা ঠিক আছে বাসায় যাও এবং রেস্ট নাও।" তখন দেখা যায় যে ইউসুলাং তাকে ধন্যবাদ বলে এবং সে তার বাসার দিকে চলে যায়। ইউসুলাং তার চাবি দিয়ে তার বাসার লকটা খুলতে নেয়। কিন্তু তখনই মনে পড়ে যে জিয়াও তার বাসার লকটা চেঞ্জ করে দিয়েছে এবং সেটা ফিঙ্গারপ্রিন্টে। তখন পাস্টের আরেকটা ঘটনা দেখতে পাই যেখানে দেখা যায় যে জিয়া ওর বাসার সকল ছবি চেঞ্জ করে দেয় এবং নিজের সাথে যে ছবিগুলো সেগুলো বসিয়ে দেয় এবং বলে যে, "আমি সবকিছু চেঞ্জ করে দিয়েছি। ইভেন তোমার এক্স এর কাছে যে চাবিটা ছিল সেটাও আমি ফেলে দিয়েছি।" এবং সে আর বলে যে, "বলা তো যায় না যে কে আবার কখন চলে আসে। কার, কার কাছে তোমার বাসার চাবি আছে সেটাও তো আমি জানি না।" তারপর দেখা যায় যে ইউসুলাং আবার বাস্তবে ফিরে আসে। সে রুমের ভেতর প্রবেশ করে এবং তখনই শুনতে পায় রান্নাঘরে টুকটাক আওয়াজ এবং তখনই সে বুঝতে পারে যে জিয়া ওখানে আছে এবং সে রান্নাঘরের কাছে গিয়ে দেখতে পায় যে জিয়া তার জন্য রান্না করছিল। সেটা দেখে সে তার ডাইনিং টেবিলের সাথে ঢেলান দিয়ে বসে এবং দেখতে পায় জিয়াও তখন রান্না করছে। এবার হঠাৎ করেই জিয়ার হাতে তেল ছিটে ওঠে এবং সেটা দেখে ইউসুলাং দৌড়ে ওর কাছে যায় এবং বলে যে, "তুমি আমার কাছে দাও, আমি বাকিটা করে নিচ্ছি।" এরপর ইরশুলাং ওর হাতটা ধরে এবং বলে যে, "তোমার হাতটা কি ঠিক আছে?" জিয়াও তখন বলে যে, "আমি ঠিক আছি" এবং সে আরো বলে যে, "তুমি এত তাড়াতাড়ি কি করে চলে আসলে? তোমার তো এখনো আধা ঘন্টা বাকি আছে।" তখন দেখা যায় ইরশুলাং ওর ঠোঁটে একটা কিস করে এবং বলে যে, "আমি জাস্ট তোমাকে মিস করছিলাম এবং এইজন্যই আমি আমার গাড়ির গতিটা বাড়িয়ে দিয়ে এখানে চলে এসেছি।" এরপর ইরশুলাং ওই খাবারগুলো দেখে এবং সে জিয়ার দিকে তাকায় আর বলে যে, "আমি সত্যিই ভাবতে পারিনি যে তুমি সত্যি, সত্যিই রান্না করতে পারবে।" তখন জিয়াও বলে যে, "আমি পারতাম না। এজন্যই আমি শেফকে ডেকেছিলাম আমার বাসায় টিপসের জন্য।" এই কথা শুনে দেখা যায় যে জিয়াও ওই ক্যাবিনেটের সাথে হেলান দিয়ে দাঁড়ায় এবং বলে যে, "এইমাত্রই যে তুমি ল্যাডারটা ইউজ করছিলে তখন তোমাকে অনেক বেশি" এতটুকু বলেই সে থেমে যায়। তখন জিয়া বলে যে, "কিরকম লাগছিল? ডাম্প লাগছিল?" তখনই দেখা যায় যে সুনাম বলে যে, "না, অনেক বেশি সেক্সি লাগছিল" এবং সে আরো বলে যে, "তুমি এতটাই সেক্সি যে তোমাকে রান্নাঘরে রাখা একদমই ঠিক না। তোমাকে বেডরুমে মানায়।" এই কথা শুনে দেখা যায় জিয়া ওর টাইটা ধরে টেনে কাছে নিয়ে আসে এবং বলে যে, "চলো তাহলে আমরা বেডরুমেই চলে যাই এবং ডিরেক্টর ইউর অর্ডার তো অমান্য করা যায় না।" তখনই দেখা যায় যে সুনাম বলে যে, "তার থেকে বরং আমরা ডাইনিং টেবিলে করি চলো।" জিয়া তখন বলে, "ডিরেক্টর ইউ এরকম ওয়াইল্ড সেটা তো আমি বুঝতে পারিনি। ডাইনিং টেবিলেও ঠিক আছে।" এই কথা বলে সে ওকে কিস করতে নেয়। কিন্তু দেখা যায় ইউসুন আমাকে বাধা দেয় এবং বলে যে, "আগে খাবার তারপরে।" তখনই দেখা যায় জিও বলে যে, "আমি আগে আপনাকে খাবো তারপরে।" এবং দেখা যায় ইউসুলাং তখন বলে যে, "আমি অনেক ক্ষুধার্ত।" জিও তখন বলে যে, "আমিও।" এই কথা বলে আবারও কিস করতে নেয়। কিন্তু ইউসুলাং ওকে বলে যে, "ফানশাও আমি সত্যি, সত্যিই অনেক বেশি ক্ষুধার্ত।" ফানশাও তখন বলে যে, "আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আগে আমরা খাই তারপরে সব হবে।" এরপর দেখা যায় ওরা দুজনেই খেতে বসে এবং ওর খাবার টেস্ট করে
ইউসুলাং এবং বলে যে তোমার খাবারটা অনেক বেশি মজার হয়েছে। জিয়া তখন একটা নোটবুক নিয়ে ওর কাছে গিয়ে বসে এবং বলে যে হতেই হবে, আমি ২ টা সপ্তাহ এটা নিয়ে এক্সপেরিয়েন্স করেছি এবং এই নোটবুকটা একদম ঝালাপালা করে ফেলেছি এবং কয়েকটা পাত্র নষ্ট করে ফেলেছি। এবং দেখা যায় সে আরো বলে যে তুমি যদি এগুলো পছন্দ করো তাহলে নেক্সট টাইম আমি তোমাকে আরো খাবার বানিয়ে দেবো। এই কথা শুনে দেখা যায় যে ইউসুলাং ওকে বলে যে আই এম সরি এবং জিওর হাত ধরে আর বলে যে পুরো সপ্তাহ আমি তোমার সাথে কাটাবো বলেছিলাম, তো এবং আমি সেটা করতে পারিনি। তখনই দেখা যায় জিয়াও বলে যে সানডে তো এখনো শেষ হয়নি, তাই না? ইসুরাং তখন টিভি স্ক্রিনের দিকে তাকায় এবং বলে যে আমি উইকেন্ডটা এরকম কাটাতেই পছন্দ করি যে চুপচাপ শুধু তুমি আর আমি। তখনই দেখা যায় জিয়াও বলে যে তুমি আর তোমার এক্স কি কখনো এরকম চুপচাপ সপ্তাহ কাটাওনি? তখনই দেখা যায় ইসুরাং বলে যে সে ইয়ং, সে ক্লাউড পছন্দ করে এবং সে আরো বলে যে সে পার্টি বা অন্য কিছু করতে চলে যেত উইকেন্ডে। তখন দেখা যায় যে জিও বলে যে সে কি কখনো রান্না করেনি? তখনই ইসলাম বলছে, "রান্না?" সে কখনো রান্নাঘরে পাই রাখেনি। তখনই দেখা যায় জিয়া একটু খাবার নেয় এবং বলে যে, "ও আমার মনে পড়েছে তুমি আমাকে বলেছিলে যে রান্নাটা তুমিই করো। সে কখনোই তোমার জন্য রান্না করেনি।" এই কথা বলার পর দেখা যায় যে সুলাং নিজেই ওই চামচ থেকে খাবারটা খেয়ে নেয়। সুলাং তখন জিয়াকে বলে যে, "বেব, ভবিষ্যতে তুমি কখনোই এরকম জেলাস হবে না। ঠিক আছে?" তখনই দেখা যায় সে আর বলে যে, "এটা অনেক বেশিই আমার জন্য হয়ে যাবে।" এরপরে দেখা যায় যে জিয়া আবার ওর হাত ধরে। সুলং বলে যে, "আশা করি আজকে রাত্রে আর আমাদেরকে ডিস্টার্ব করবে না। এই বিউটিফুল উইকেন্ডটা তোমার আর আমার শুধু।" এই কথা শুনে দেখা যায় যে জিয়া ওর দিকে তাকায় এবং বলে যে আচ্ছা, এই বিউটিফুল উইকেন্ডে ডিরেক্টর আমার সাথে কি করতে চায়? এই কথা শুনে সুলং জিয়া ওর দিকে একটু আগায় এবং বলে যে তুমি ইন্টিমেট হতে চাও, তাই না? তখনই দেখা যায় যে জিয়া ওর দিকে তাকায় আর বলে যে আমি যেটা চাই আপনি কি সেটা আমাকে দিতে পারবেন? সুলং তখন ওর দিকে তাকিয়ে বলে যে আমার সব থেকে প্রিসিয়াস যে জিনিসটা সেটাই আমি তোমাকে দিয়ে দিয়েছি, তুমি আর কি চাও? এই কথা শুনে জিয়ার ফ্ল্যাশব্যাকে কিছুর কথা মনে পড়ে, যেখানে সে একটা বারে তার বন্ধুর সাথে কথাবার্তা বলে। তার বন্ধু বলে, "তুমি অলরেডি ডিরেক্টর এর সাথে নাইট স্ট্যান্ড করেছো। তুমি আর কি চাও তার কাছ থেকে?" তখন জিয়া বলে যে, "আমি কি চাই? জীবনটা অনেক বেশি বোরিং এবং আমি তাকে শুধু টাইম পাসের জন্য ব্যবহার করছি। যখন আমার টাইম পাস করা হয়ে যাবে, তখন আমি তাকে ডাম্প করে দেব।" এরপর আবার বর্তমানে ফিরে আসে এবং সে দেখা যায় যে ইউসুলাং এর উপরে চড়ে বসে এবং ওকে কিস করা শুরু করে। দেখা যায় যে ইউসুলাংও খুব প্যাশনেটলি ওকে কিস করে। কতক্ষণ কিস করার পর জিয়াও তার মাথাটা তোলে এবং সে একাই বলে যে, "তোমার কি মনে হয় না তুমি অনেক বেশি প্যাথেটিক? তুমি খুব ইজিলি প্রেমে পড়ে যাও।" এবং দেখা যায় সে ওর দিকে তাকিয়ে থাকে। ইসলং তখন দেখা যায় যে ওর শার্টের বোতামগুলো তাড়াতাড়ি করে খুলতে থাকে এবং তখন যে আবার মনে, মনে বলে, "তুমি তোমার গোলে পৌঁছে গেছো। তুমি ইসলং এর সাথে তোমার নাইট স্ট্যান্ড করেছো। যে খুব হার্ডলি কাউকে বিলিভ করে বা ট্রাস্ট করে এবং তুমি অলরেডি তাকে তোমার ফাঁদে ফেলে ফেলেছো। তাহলে কেন তুমি হ্যাপি হতে পারছো না?" এদিকে দেখা যায় ইসলং ফানসার শার্টের বোতামগুলো খুলে ফেলে এবং ওকে কিস করা শুরু করে। দেখা যায় যে দুজনেই ওখানে ইন্টিমেট হয়। এরপরে দেখা যায় মাঝরাতে ইসলং সে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় এবং দেখা যায় যে কিছু একটা চিন্তা করে। তখনই পেছন থেকে জিয়াও যায় এবং ওকে একটা শার্ট গায়ে দিয়ে দেয় আর বলে যে, "বাইরে ঠান্ডা অনেক বেশি।" তখনই দেখা যায় যে ইউসুলং বলে যে, "আমি যখন উঠেছি তখন কি তোমার ঘুম ভাঙিয়ে দিয়েছি?" জিয়াও কিছু না বলে সে ইউসুলং এর কাঁধের উপর থেকে জড়িয়ে ধরে এবং বলে যে, "যখনই আমি তোমাকে একা এই ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখি, আমার মনে হয় তুমি এই জগতের না, তুমি অন্য কোথাওর এবং আমি যদি চোখ বন্ধ করি তাহলেই তুমি সেখানে আবার চলে যাবে।" জিয়াও আরো জিজ্ঞাসা করে যে, "তোমার কি কিছু হয়েছে?" তখনই দেখা যায় যে সুলং বলে যে, "না, আমার কিছুই হয়নি। তুমি গিয়ে ঘুমাও। আমি আরো একটু সময় এখানে থাকতে চাই।" জিয়াও তখন বলে যে, "আমি তোমার বয়ফ্রেন্ড। তুমি আমার থেকেও সিক্রেট রাখবে?" তখনই দেখা যায় যে ইউসুলং ওদিকে তাকায় এবং বলে যে, "চলো তাড়াতাড়ি ভেতরে চলো।" এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ওরা বেডে বসে আছে এবং ইউসুলং এর বুকের ওপর জিয়াও শুয়ে আছে। তখনই ইউসুলং বলে যে, "আমি ভাবছি এই অ্যাপার্টমেন্টটা বিক্রি করে দেবো এবং আমার বাড়িতে একটু দেখা করে আসবো।" তখনই দেখা যায় যে জিয়াও মনে, মনে একটু অবাক হলেও সেটা সে প্রকাশ করে না। জিয়াও তখন সুলং এর দিকে তাকায় এবং বলে যে, "কি হয়েছে?" ইউসুলং তখন বলে যে, "এই সপ্তাহে যে আর্জেন্ট ব্যাপারটা ছিল সেটা আমার ছোট ভাইয়ের। তার অনেক বেশি টাকা দরকার গ্রামের বাড়িতে।" এবং দেখা যায় সে আরো বলে যে, "আমার যে সেভিংস আছে সেটা একদমই এনাফ না। তার জন্যই আমি এটা বিক্রি করে দিতে চাইছি।" তখনই দেখা যায় জিয়াও ওর দিকে তাকায় এবং বলে যে, "তোমার কত টাকার দরকার? আমি তোমাকে দিতে পারি।" তখনই দেখা যায় যে ইউসুলং বলছে, "ফান্সাও, আমি এইজন্যই তোমাকে এই কথাটা বলতে চাইনি।" তখনই দেখা যায় যে সে আর বলে যে, "আমি চাইনি তুমি এর ভিতর ইনভলভ হও। কিন্তু কালকেই একজন এজেন্ট নিয়ে আসবে বায়ার। এজন্যই তোমাকে কিছু বলার দরকার ছিল।" ইউসুলং আরো বলে যে, "ফান্সাও, হতে পারি আমরা লাভার কিন্তু প্রত্যেকেই আমরা ইন্ডিপেন্ডেন্ট পারসন।" এবং সে আরো বলে যে, "এটা এখনো আমার এখতিয়ারের ভিতর আছে যেটা আমি হ্যান্ডেল করতে পারবো এবং যখন সেটা আমি না করতে পারবো তখনই আমি সাহায্যের জন্য তোমাকে বলবো।" জিয়ার মন খারাপ হয়ে যায়। সে তার টাঙানো ছবিগুলোর দিকে তাকায় এবং বলে যে, "মাত্রই আমি আমার এই ড্রেসিং ছবিগুলো এখানে সেট করলাম।" তারপর বলে, "আচ্ছা বাদ দাও। যেহেতু তুমি ডিসাইড করেই ফেলেছো আমি তো আর এটা চেঞ্জ করতে পারবো না।" জিয়া একটু উঠে বসে আর বলে যে, "কালকেই তুমি আমার সাথে আমার প্লেসে শিফট করবে" এবং চারপাশে তাকিয়ে বলে যে, "এই ভাগাটা চলে যায় যাক। পরে না হয় তুমি আরেকটা ভালো দেখে কিনে নেবে।" তখনই দেখা যায় যে ইউসুলাং বলে যে, "আই এম সরি এবং আমি অলরেডি আমার কোম্পানির অ্যাপার্টমেন্টের জন্য এপ্লাই করে দিয়েছি।" ইউসুলাং তখন বলে যে, "সো?" এই কথা শুনে দেখা যায় জিয়াও ওর কাছে আসে আর বলে যে, "সো হোয়াট ডিরেক্টর ইউ?" তখনই দেখা যায় যে সে আরো বলে যে, "তার মানে কি আপনি আমাকে চান না?"
ইসলাম তখন বলে যে কথা সেটা না, আমি টায়ার্ড এবং একসাথে থাকার কথা আমরা নয় পরে আলোচনা করব। এখন চলো একটু ঘুমানো যাক। এই কথা বলে সে বেড সাইড থেকে ল্যাম্পটা বন্ধ করে দেয়। দেখা যায় যে জিয়াওকে অনেক বেশি পিস্ট অফ লাগে। এরপর দেখা যায় তারা দুজনেই শুয়ে পড়ে কিন্তু কারো চোখেই ঘুম থাকে না। দেখা যায় যে জিয়াও অপর দিকে ফেরে এবং সে মনে মনে বলে যে ছোট ভাই। সে আর বলে যে কেন ইসুলং এর আশেপাশে এত মানুষ এবং সে কখন শুধু আমাকে দেখবে, একমাত্র আমাকে। এরপর দেখা যায় যে তারা বিমানে করে তার গ্রামের বাড়িতে যায়, মানে ইরশুলং এর গ্রামের বাড়িতে যায়। বিমান থেকে নেমে তারা গাড়িতে চড়ে। দেখা যায় যে ইরশুলং এর মন অনেক বেশি খারাপ থাকে এবং তখনই জিয়া ওর হাতটা শক্ত করে চেপে ধরে এবং ইরশুলং ওর দিকে তাকায়, সেও তার হাতটা শক্ত করে চেপে ধরে। এরপর দেখা যায় তাদের গাড়ি ডেস্টিনেশনে এসে থামে এবং তারা দুজনেই নামে। দেখা যায় ইরশুলং তখন জিয়াকে বলে যে আমার মা শুনতে পেয়েছে যে আমি এখানে এসেছি, আমি তার সাথে একটু দেখা করতে চাই। সে আমার সাথে দেখা করতে চাইছে। তখনই দেখা যায় যে জিয়াও বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি জাস্ট তার সাথে দেখা করো, আমি আগে আমার কোম্পানির কিছু কাজ সেরে নিচ্ছি। এই কথা বলেই দেখা যায় যে ইরশুলং আর জিয়া দুজন দুদিকে চলে যায়। একটু পরেই দেখা যায় জিয়াও ওই বিল্ডিং থেকে বেরিয়ে আসে এবং কাউকে একটা ফোন করে বলে যে তোমার লোকেশন আমাকে পাঠাও। তারপর দেখা যায় সে তড়িঘড়ি করে গিয়ে গাড়িতে ওঠে এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে একটা নিরিবিলি জায়গায় একটা ছেলে কারোর জন্য অপেক্ষা করছে এবং তখনই দেখা যায় যে জিয়া ওখানে পৌঁছায় এবং তাকে দেখেই সে বলে যে তুমি সেনচাং তাই না, ইরশুলং এর ছোট ভাই? ঝেনচাং বলে যে হ্যাঁ সেটা আমি। তখনই জিয়া বলে যে তুমি এই স্পটটা সিলেক্ট করেছো যাতে করে আমরা দাঁড়িয়ে কথা বলি সেই জন্য? তখনই জেনচাং বলে যে না, ওই পাশে বেঞ্চ আছে, চলেন আমরা বসে গিয়ে। তখনই দেখা যায় সেখানে যেতে যেতে জিয়া বলে যে তুমি তোমার সিনিয়রদের কাছ থেকে সেভিংস নিয়েছো যাতে তার থেকে তুমি কমিশন নিতে পারো, কিন্তু ব্যাড লাক তুমি সেটাই ধরা খেয়ে গেছো। এবং ঝেনচাং তখন বলে যে কন্ট্রাক্ট অনুযায়ী আমি শুধু ট্রেডার এবং লস যা হবে তা তো ইনভেস্টরদের প্রবলেম, এটা আমার সাথে কোনো কিছুই যায় না। তখনই দেখা যায় জিয়া ওখানে বসে আর সিগারেট বের করে ধরায় এবং বলে যে এটা অনেক বড় কোনো সমস্যা না এবং দেখা যায় তুমি তোমার লোভের কারণেই এটা হয়েছে। জিও আরো বলে কিন্তু কমিশন তুমি একটু বেশি নিয়েছো এবং যেটা কন্ট্রাক্টে ছিল তার থেকেও বেশি নিয়ে তুমি তোমার পকেটে পুরেছো। তুমি কি মাইন্ড করবে আমি যদি এখানে সিগারেট পান করি? তখনই দেখা যায় যে জিয়াও আরো বলে যে তুমি ভেবেছিলে যে যারা বড় আছে তাদেরকে মনে হয় কক্স করা অনেক বেশি ইজি, কিন্তু সেটা তোমার উপর অনেক ভারী পড়ে গেছে। জিয়া তখন তার সিগারেটে ধরায় এবং টানতে থাকে। তখনই দেখা যায় ওই ছেলেটাকে আবার বলে যে তুমি এখন ধরা পড়ে গেছো তাই না? তখনই ওই ছেলেটা টেবিলের উপর হাত রাখে এবং বলে যে আমি তোমার বাজে কথা শুনতে এখানে আসিনি, ফোনে তুমি আমাকে বলেছিলে যে তুমি ইশুলাং এর ফ্রেন্ড এবং তুমি আমাকে হেল্প করতে পারবে। তখন জিয়া বলে যে তুমি কি করে তোমার ভাইকে এভাবে নাম ধরে ডাকতে পারো? আমি যতদূর জানি যে সে তোমার সকল লিভিং স্পেস বহন করছে। এবং তখন তাকে সে আরো বলে যে তুমি এই টাকা চাওয়া ছাড়া আমি দেখিনি কখনো তাকে তুমি কল করেছো বা তার সাথে যোগাযোগ রেখেছো। তখনই দেখা যায় যে ঝেনচেন নামের ছেলেটা ওখানে বসে এবং বলে যে আমি জানি তুমি তার কাছে কি, এবং সে আরো বলে যে তুমি যদি ইসুলাংকে স্কোর করতে চাও তাহলে তুমি তোমার জবটা ভালোভাবে করো আর আমাকে সাহায্য করো, আমি তাকে বলবো যে তোমার সাথে আরো কয়েকটা দিন নাইট স্ট্যান্ড করার জন্য। তখন জিও মনে মনে বলে যে আমি যেটা ভেবেছিলাম এটা তার থেকেও বেশি ভালো, এবং সে আর বলে যে কমিশন প্লাস প্রিন্সিপাল এই দুটো মিলিয়ে অনেক বেশি টাকা এবং থাই অ্যাপার্টমেন্ট অনেক বেশি চিপ, সেটা বিক্রি করো, তোমার এটা কভার করতে পারবে না। এই কথা শুনে জেনচাং এর মুখটা একদম ছোট হয়ে যায় এবং জিয়াও আর বলে যে ওই যে বৃদ্ধ লোকের যে ছেলেটা সে এসবের জন্য বসে থাকবে না, এবং সে আরো বলে যে সে একবার যদি সিন তৈরি করে ফেলে তাহলে তোমার ফিউচার তোমার ডিগ্রি সবকিছুই একদম ভ্যানিশ হয়ে যাবে। এটা শুনে দেখা যায় যে জেনচাং ঘাবড়ে যায় এবং জিয়া তখন বলে যে আমার টাকা আছে এবং কানেকশন আছে, আমার জন্য এটা সলভ করা ইজি। এবং সে আর বলে কিন্তু আমার তোমাকে দরকার নেই ইসুলং এর সাথে কোনো কিছু করার জন্য, আমি যদি তার সাথে ঘুমাতে চাই তাহলে আমি সেটা ঘুমাতে পারবো। তখনই জেনচাং বলে তাহলে আমাকে কেন ডেকেছেন আমার উপরে হাসার জন্য? তখনই দেখা যায় যে জিয়া বলে যে আমি চাই না ওই ছবিগুলো তুলতে, যেটা আমি মাত্রই সেট করেছি। এবং সে বলে যে আমি তোমার জন্য প্রিন্সিপাল আর কম্পেনসেশন দুটোই পে করব। এবং সেই বৃদ্ধ লোকটার ছেলে অলরেডি এই কেসটা ড্রপ করার জন্য রাজি হয়েছে। দেখা যায় সে আরো বলে যে আমার লয়ার এর সবকিছু সেটেল করেছে, কালকেই তুমি এটা সাইন করে দিবে। সেটা শুনে জেনচাং খুশি হয়ে যায় এবং তখন জিয়া বলে যে কিন্তু আমার একটা কন্ডিশন আছে। তখনই দেখা যায় যে জেনচাং বলে যে বলেন, আমি সবকিছু করার জন্যই রাজি। জিয়া তখন বলে যে আমার কন্ডিশনটা হলে তুমি তোমার ভাই থেকে দূরে থাকবে এবং তুমি যখনই কোনো ভুল করবে তার কাছে যাওয়া বন্ধ করো। তখনই দেখা যায় জেনচাং বলে যে আমি কি তার সাথে ইচ্ছে করে যাচ্ছি? আমি তার কাছে যাচ্ছি কারণ সে আমার ফ্যামিলির কাছে ঋণী এবং সে আমার ফ্যামিলির এই ঋণ কোনোদিনই শোধ করতে পারবে না। তখনই জিয়া বলে যে কি বলছো তুমি? জেনচাং তখন বলে যে তুমি তার কাছে গিয়ে কেন জিজ্ঞাসা করছো না? এবং স্যার বলছে রাইট, সে নিজে তো কখনোই এটা বলবে না তোমাকে। তখনই জিয়া বলে যে জেনচাং আমি তোমার জন্য এতগুলো টাকা ইনভেস্ট করছি, তুমি অন্ততপক্ষে এই হিস্ট্রিটা তো আমাকে বলতে পারো, আমি সেটা শুনতে চাই। তখনই দেখা যায় যে জেনচাং বলে তুমি যখন শুনতে চাচ্ছ তাহলে আমি এটা বলতে পারি। জেনচাং তখন বলে যে সে আমার আপন ভাই না, আমার মা তাকে খুঁজে পেয়েছিল একটা ময়লার ভাগাড় থেকে। সে তখন ময়লা খুঁজছিল এবং তখন সে মাত্র ৭ বছরের ছিল এবং তার গায়ে এই প্রচণ্ড শীতেও ফিনফিনে একটা শার্ট ছিল। আমার মায়ের তাকে দেখে অনেক বেশি দয়া হয় এবং তাকে সে আমাদের বাসাতে নিয়ে আসে এবং এগুলো ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। জেনচাং আরও বলে যে আগে শুধু আমি আর আমার মা ছিলাম, কিন্তু তারপর ইসুলংও আমাদের সাথে যোগ দিল এবং সে আমাদের বাসার সকল ধরনের কাজই করতো। কিন্তু তাকে স্কুল থেকে কলেজ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমার মায়ের অনেক কষ্ট করতে হয়েছে। এবং দেখা যায় যে সে আর বলে যে কিন্তু সে কি করলো? সে একজন গে
তখনই দেখা যায় জিও তার হাতের সিগারেটটা নিভিয়ে ফেলে এবং বলে যে এটার সাথে ওটার কি সম্পর্ক। তখনই দেখা যায় যে ওই ছেলেটা বলে যে সব কিছুই, এবং সে বলে যে স্কুলে বসে সে কার সাথে ডেট করেছে এবং পুরো ক্লাস তাকে ক্রিটিসাইজ করছে। ইভেন গুন্ডা পান্ডাও তার পিছনে এসেছে এবং ইউসুলং সে সবসময় ফাইট ব্যাক করতো এবং এবং কিছুদিন এরকম যাওয়ার পরে কেউ তার সাথে আর ফাইট করার সাহসই করতো না। এবং দেখা যায় সে কোনোরকম ভাবে হাই স্কুলটা পার করলো এবং সে কলেজে ঢুকলো আর আমার জীবনটা নষ্ট করে দিল। সে যখন গ্রাজুয়েশন শেষ করলো আমি সবে হাই স্কুলে প্রবেশ করেছি। সেই গুন্ডাপান্ডাগুলো তাকে কিছুই করতে পারলো না, তার পরিবর্তে আমাকে বুলি করলো। এবং তুমি কি জানো সেই দিনগুলো কিরকম ছিল? আমার ডেস্কের উপর প্রতিদিন তার ময়লা আবর্জনা রেখে দিত, আমার স্কুল ড্রেস পানিতে ভিজিয়ে রাখতো, ইভেন আমাকে বাথরুমে রেখে তার অনেক পিটাতো এবং বলতো যে আমার ভাই গে, তার মানে আমিও গে। আমি এই সবকিছু সহ্য করেছি কারণ সে আমার ভাই এবং আমার পুরো লাইফে আমি এই একটা লোকেরই প্রশংসা করেছি। তখন এই কথা বলতে বলতেই দেখা যায় জেনসিন কান্না করে দেয়। এবার সে বলে যে একদিন তারা আমাকে খুব মারলো এবং পাস্টের কথা দেখা যায়, যেখানে দেখা যায় সে স্কুল থেকে ফিরে এসেছে এবং তার মা তাকে ধরে বসে এবং বলে যে কি হয়েছে তোমার ফেজে। তখনই দেখা যায় যে সে আরো বলেছে তারা কি তোমাকে আবারও মেরেছে, তাদের কাছে আমাকে নিয়ে চলো। কিন্তু দেখা যায় যে জেনচাং বলে যে না, আমি তোমাকে সেখানে নিতে পারবো না, তাহলে তোমাকেও তারা অপমান করবে। তখনই দেখা যায় যে ওর মা জোর করেই নিয়ে যায়। ওই ছেলেগুলোকে জিজ্ঞেস করে যে তারা কেন মেরেছে, তখন ওই ছেলেগুলো বলে যে কোনো রিজনের দরকার নেই, সে ওয়েক এবং সে এটাই ডিজার্ভ করে। তখনই দেখা যায় যে আপনি দুজন লুজারকে বড় করেছেন এবং একজন ফ্যাগট আর একজন অনেক বেশি লুজার। তখন দেখা যায় যে জেনচেং ওর মায়ের অপমান সহ্য করতে পারে না, সে ওই ছেলেগুলোকে ধাক্কা দিয়ে বসে। কিন্তু দেখা যায় ওই ছেলেগুলো তখন অনেক ধাক্কাধাক্কি করে এবং এক পর্যায়ে ওর মায়ের গায়ে সেটা লাগে এবং সিঁড়ি দিয়ে ওর মা পড়ে যায়। তখনই দেখা যায় যে হসপিটালে ভর্তি হয় ওর মা এবং এই সংসারে খবর পেয়ে দৌড়ে আসে ওর মাকে দেখার জন্য এবং ওর মায়ের হাত ধরে বলে যে মা। তখনই দেখা যায় ওর মা বলে যে তুমি নিজের দেখাশোনা করো এবং আমার জন্য তোমার ভাইয়েরও খেয়াল রেখো তুমি। তখনই দেখা যায় ইসুলং কান্না করতে থাকে এবং মাকে ডাকতে থাকে। এরপর আবার বর্তমানে ফিরে আসে। জিও তখন বলে যে আই এম সরি এবং দেখা যায় যে সে আরেকটা সিগারেট মুখে নেয় এবং বলে যে কিন্তু এটাতে তোমার ভাইয়ের দোষ কোথায়? তখন দেখা যায় যে জেনচা বলে সে যদি গিয়ে না হতো তাহলে এসব কিছুই করতো না এবং সে যদি মারামারি না করতো তাহলে তার উপর কারো কোনো রাগ থাকতো না এবং আমাকে এত বাজেভাবে কেউ মারতেও পারতো না। দেখা যায় সে আরো বলে যে এবং আমার মায়েরও মৃত্যু হতো না। তখনই জিও বলে যে তোমার ব্রেন কি নষ্ট হয়ে গেছে? তুমি ওয়েক এবং তুমি তোমার অপারগতা তুমি তোমার স্ট্রং ভাইয়ের উপর কেন চাপিয়ে দিচ্ছ? জিও আর বলে যে তুমি কি ভাবছো সে যদি তাদেরকে বুলি করতে দিত তাহলে কি তোমাকে তারা ছেড়ে দিত? দেখা যায় যে তখন সেনচাং বলে যে তুমি বুঝতে পারছো না, আমার মা তার জীবন বাঁচিয়েছে এবং সে আমার মায়ের মৃত্যুর কারণ হয়েছে। অবশ্যই সে আমার কাছে ঋণী এবং আমার পুরো ফ্যামিলির কাছে ঋণী, যেটা সে কখনোই পে করতে পারবে না। তখনই জিও বলে যে আমি জানি বুঝতে পারো যে আসলে সঠিক সততা কি, কিন্তু তুমি না বোঝার ভান করছো। দেখা যায় সে আরো বলে যে তুমি জাস্ট চাইছো তাকে গিল্টি ফিল করাতে এবং তাকে তুমি তোমার সকল সমস্যার সমাধান হিসেবে চাইছো। তখনই জিয়া উঠে দাঁড়ায় এবং বলে যে 10 AM কালকে ম্যানফু বিল্ডিং এ তুমি এই এগ্রিমেন্টে সাইন করবে এবং তোমার ভাইকে বলবে না যে আমি তোমার সাথে দেখা করেছি। তুমি তোমার ভাইকে আজকে কল করবে এবং বলবে যে আদার সাইডের যে এভিডেন্স সেটা অতটা শক্ত না, যার কারণে তোমাকে শুধু এক্সট্রা টাকাটা দিতে হবে যেটা তুমি পকেটে ভরেছিলে। তখন দেখা যায় জেনসেং খুশি হয়ে যায় এবং বলে যে আচ্ছা ঠিক আছে। তখনই দেখা যায় জিও বলে যে হাতটা উপরে বাড়াও। দেখা যায় জেনসেং হাতটা উপরে বাড়ায় এবং তখন জিও বলে যে আর উপরে, জেনসেং আরো উপরে সেটা বাড়ায়। তারপরে দেখা যায় যে জিও তার সিগারেটটা একটা টান দেয় এবং নামিয়ে সেই সিগারেটটা জেনসেং এর হাতের উপর চেপে ধরে এবং দেখা যায় যে ব্যথায় জেনসেং চিৎকার করতে থাকে। জিও এরপর বলে যে সরি, আশেপাশে কোনো ময়লার ঝুড়ি খুঁজে পেলাম না এবং দেখা যায় সে চলে যেতে যেতে বলে যে এই সিটিকে ক্লিন করা সকলের রেসপন্সিবিলিটি। এই কথা বলে দেখা যায় সে ওখান থেকে চলে যায় আর জেনচাং তার ওই হাঁটা ধরে ওখানে বসে পড়ে। এরপরের দিন আমরা দেখতে পাই যে ওদের গাড়ি একটা সিমেটারির সামনে এসে থামে এবং গাড়ি থেকে দুজনেই নামে। তখন অল্প অল্প বৃষ্টি পড়ছিল এবং দেখা যায় ইরফুলাং এর হাতে একটা ফুলের বুকে এবং তখন দেখা যায় জিও গাড়ি থেকে নেমে তার ছাতাটা মেলে ধরে এবং বলে যে তুমি না বলেছিলে আমাকে কারো একজনের সাথে পরিচয় করিয়ে দিবে, সে কোথায়? তখনই দেখা যায় এই কথা বলার পরে ও একটা হাসি দেয় এবং ইরফুলাং তখন ওই ফুলের বুকেটা ওর হাতে দেয় এবং নিজের গলা থেকে স্কার্ফটা নিয়ে সেটা জিওর গলায় পরিয়ে দেয়। জিও তখন বলে যে দরকার নেই। ইরফুলাং তখন বলে যে আমার শীত লাগছে না, তুমি এটা পরে থাকো। এই কথা বলার পর দেখা যায় ওটা পরিয়ে ও সামনের দিকে হেঁটে যায়। তখনই দেখা যায় জিও ওটা থেকে একটু স্মেল নেয় এবং তখনই সে ইরফুলাংকে বলে যে দাঁড়াও, আমিও তোমার সাথে যাবো। এই কথা বলার পর দেখা যায় তারা সেই গেট দিয়ে সে সিমেন্টারির ভেতরে ঢোকে। এরপর দেখা যায় তারা দুজনেই ইরফুলাং এর মায়ের স্মৃতিফলকের সামনে দাঁড়ায় এবং দেখা যায় যে সে ওই ফুলের বুকেটা ওর মায়ের সিমেন্টারির উপরে রাখে এবং তারপর আবার সোজা হয়ে দাঁড়ায় এবং দেখা যায় ওর মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। জিজ্ঞেস করে যে মা তুমি কি আমাকে মিস করেছিলে? আই এম সরি মম, লাস্ট ইয়ারে আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম, যার কারণে তোমার অ্যানিভার্সারিতে তোমার সাথে দেখা করতে আসতে পারিনি। শুনলাম আরও বলে যে মম, তুমি না সবসময় আমাকে বলতে যে আমি যদি কখনো কাউকে পছন্দ করি তাহলে যেন তোমার সাথে পরিচয় করিয়ে দেই, সে হোক ছেলে বা মেয়ে। আমি তাকে আজকে নিয়ে এসেছি এবং সে অনেক বেশি হ্যান্ডসাম এবং সে আমাকে অনেক ভালোভাবে ট্রিট করে। এই কথা বলার পর ইউসুলং জিওর দিকে তাকায় এবং জিয়াও ওর দিকে তাকায়। তারপর দেখা যায় যে সে আর বলে যে মম, তুমি না আমাকে সবসময় বলতে যে ডেফিনেটলি কেউ না কেউ আমার জীবনে একসময় আসবে যে আমাকে ফিল করাবে যে এই দুনিয়াটা এতটাও খারাপ না
এবং সে আর বলে যে আমার মনে হয় আমি তাকে খুঁজে পেয়ে গেছি এবং সে এখন আমার সামনে। এই কথা বলার পর দেখা যায় যে সে আবারও জিয়ার দিকে তাকায় এবং জিয়াও অনেক ইমোশনাল হয়ে যায়। সেও সুলংয়ের দিকে তাকায় এবং দেখা যায় যে সুলংয়ের চোখ বেয়ে পানি পড়ে যায়। সে তার চোখের সেই পানিটা মোছে। এবার সুলং আবার জিয়ার দিকে তাকায় এবং দেখতে পায় যে জিয়াও কিছু একটা ভাবছে। তখনই দেখা যায় যে সে জিজ্ঞাসা করে যে ফানসাও, তুমি কি চিন্তা করছো? তখনই ওর হুঁশ ফেরে এবং বলে যে কিছুই না, আমি শুধু ভাবছিলাম যে তোমার মাকে আমি কি বলবো। তারপর দেখা যায় সে ওই সিমিটারির দিকে তাকায় এবং বলে যে ম্যাম, আমরা আপনাকে প্রায়শই ভিজিট করতে আসবো। এবং সে বলে যে এবং আমি সুলংয়ের অনেক ভালো টেক কেয়ার করবো। তখনই দেখা যায় যে সুলং বলে যে তুমি এত নার্ভাস হয়ে আছো কেন? তখনই জিয়া বলে যে আমি নার্ভাস না। ইসলাম তখন জিওর দিকে তাকায় এবং বলে যে এত গম্ভীর হওয়ার কিছু নেই, আমি প্রায় ওখানে বসে তাকে জোকস বলি এবং সে রেডিও শো এর জোকস শুনতে অনেক পছন্দ করে। জিয়া তখন বলে যে এটা আমার ফার্স্ট টাইম যে তোমার মায়ের সাথে আমি মিট করছি এবং অবশ্যই সেটা প্রপার হতে হবে। তখনই দেখা যায় ইউসুলাং ওর হাতটা ধরে এবং দেখে যে ওটা ঠান্ডা। তখন বলে যে ফানসাও, তুমি শীত বোধ করছো না? এবং দেখা যায় সে আরো বলতে তোমার হাত তো আইসের মতো ঠান্ডা হয়ে গেছে। এই কথা বলে সে ওটা গরম করার চেষ্টা করে এবং সে আরো বলে যে পাহাড়ে একটু ঠান্ডা বেশিই থাকে। সে আরো বলে যে আমি তোমাকে সকালবেলায় বলেছিলাম যে তুমি ঠিকঠাক ভাবে ড্রেস আপ করো, কিন্তু তুমি এই ওভারকোট পরতে চেয়েছো যাতে তোমাকে শার্প লাগে। আরো বলে যে এটা থাইল্যান্ড না, এখানে সকালবেলা অনেক বেশি শীত লাগে। এবং দেখা যায় যে তখন সে আরো বলে যে চলো আমরা ফেরত যাই। এরপর দেখা যায় তারা দুজনেই ওখান থেকে হেঁটে হেঁটে চলে যায়। এরপর দেখা যায় তারা যখন সিঁড়ি দিয়ে নামছিল, জিয়াও তখন জিজ্ঞাসা করে যে আচ্ছা তোমার এক্স কি এখানে এসেছিল? তখনই দেখা যায় সুলম বলে যে কি বললে? তখনই দেখা যায় যে জিও আবার বলছে তোমার এক্স কি এখানে এসেছিল তোমার মায়ের সাথে দেখা করতে? সুলম তখন না, সে কখনোই এখানে আসেনি। জিও তখন বলে যে তুমি কি সত্যি কথা বলছো? এটা মিথ্যা না তো? তখনই দেখা যায় জিও বলে যে আমি মিথ্যা কথা বলছি না এবং এটা একদমই সত্যি। তখন জিও বলছে কিন্তু কেন? তোমরা দুজন তো অনেকদিনই একসাথে ছিলে। তখন দেখা যায় সুলম বলে যে সে ইয়ং, সে অনেক কিছুই দেখেনি এবং সে অনেক কিছুই বোঝে না। তখন দেখা যায় সে আর বলছে সে আমার পাস্ট সম্পর্কেও জানে না। তখন দেখা যায় যে জিও থেমে যায় এবং বলে যে তার মানে কি ডিরেক্টরি মনে করে যে আমি ওল্ড হয়ে গেছি এবং এই জন্যই সে আমার হার্টকে গার্ড দিচ্ছে না? তখনই সুলং একটু হাসে এবং সামনে এগিয়ে আসে আর বলে যে অনেস্টলি উইথ মাই এক্স আমার মনে হয় আমি কোনো বাচ্চাকে বোঝাচ্ছি বা শেখাচ্ছি এরকম কিছু। সুলং আরো বলে যে ডেইলি লাইফের যে কাজকর্ম সেগুলো বাদে তার সাথে আমার কানেক্ট খুব কমই ডিপ হয়। এবং তখনই দেখা যায় যে সে আরো বলে যে তার সাথে ভালোবাসা করা মানে তাকে দেখাশোনার মতো এবং তাকে কমফোর্ট দেওয়ার মতো। তখনই দেখা যায় যে সে আরো যোগ করে যে কিন্তু হঠাৎ করে সে আমাকে বললো ব্রেকআপ, আমিও তাকে না করিনি এবং কি তাকে জড়িয়ে ধরারও ইচ্ছে হয়নি। তখন দেখা যায় সে আরো বলে যে সত্যি কথা হলো তার হৃদয় অন্য কোথাও ছিল, সেটা আমার সাথে ছিল না এবং সেটা আমি বুঝতে পেরেছিলাম। সুলং আরো বলে যে আমাকে ওপর থেকে কুল দেখতে মনে হলেও আমারও কিছুটা দোষ আছে এখানে। এবং সে আরো বলে যে আর সেটা আমি তখন বুঝতে পেরেছিলাম যখন সে আমাকে বলেছিল যে সে ভাবে যে আমি তার সাথে কোল্ড বিহেভ করছি। এবং দেখা যায় যে সে আরো বলে যে আমার হার্ট কখনোই তার জন্য খোলা ছিল না, যার কারণে সে কখনোই আমার পৃথিবীতে ঢুকতে পারেনি এবং এর সবকিছুই তার জন্য অনেক বেশি কঠিন ছিল। এবং দেখা যায় সে আরো বলে যে আসলে আমি কখনোই চাইতাম না আমার সবকিছু তাকে দেখাতে, ইভেন আমি এটাও জানতে চাইতাম না যে আসলে সে কি ফিল করছে বা সে কি ভাবছে। তখনই দেখা যায় যে জিও চুপচাপ ওর কথাগুলো শুনতে থাকে। ইসলং আরো বলে যে আমি মনে হয় তাকে ঠিকভাবে ভালোই বাসতে পারিনি। তখনই দেখা যায় যে ইসলং জিওর দিকে তাকায় এবং জিয়াও ইসলং এর দিকে তাকায়। এরপর আমরা দেখতে পাই ওরা ওই সিমেটারি থেকে বেরিয়ে আসে এবং তখনই জিয়াও ইসলং এর হাতটা ধরে এবং বলে যে এবং আমি। তখনই দেখা যায় যে ইসলং ওর দিকে তাকায় এবং বলে যে আমি জানি না। এবং সে আর বলে যে আমি যে কোনো কাজ করার আগে চিন্তা ভাবনা করে কাজ করি। এবং দেখা যায় সে আর বলে যে এটা যদিও একটা রিলেশন শুরুর ক্ষেত্র হয় তাহলেও আমি সে কাজটা করি। তখন দেখা যায় সে আর বলে যে কিন্তু তোমার সাথে এর সবকিছুই ভিন্ন। একথা বলে ওর হাতটা ধরে এবং বলে যে আমি সকল ফলিস কাজ করে ফেলেছি এবং আমি এর রেজাল্টও ফলিশভাবেই পাবো, এটাই স্বাভাবিক। ইসলাম তখন জিয়ার কানটা ধরে এবং বলে যে তোমার কান লাল হয়ে গেছে এবং গাড়িতে চলো। এই কথা বলে ওরা হাত থেকে ছাতাটা নিয়ে নেয় এবং দুজনেই গাড়িতে উঠে বসে। তখনই দেখা যায় গাড়িতে উঠে বসেই জিয়াও তার গলা থেকে স্কার্ফটা খুলে ফেলে এবং বলে যে এখানে যথেষ্ট ওয়ার্ম আছে। তখনই দেখা যায় যে ইসলাম একটা কাগজ পায় এবং ওকে বলে যে এটা কি? তখনই দেখা যায় জিয়া একটু অবাক হয়ে যায়, কারণ ওটা ছিল ওর ভাইয়ের কাছ থেকে যে প্রমিসরি নোট সেটা। তখনই দেখা যায় জিও বলে যে তুমি আমার ভাইয়ের জন্য যে টাকাটা পেমেন্ট করেছো সেটার রসিদ এটা, তাই তো? জিও কিছু বলে না। ইসলাম তখন বলে যে আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম এটার জন্য। তখনই দেখা যায় জিও বলছে তুমি এটা কিভাবে জানতে পারলে? ইসলাম তখন ওকে থ্যাঙ্কস বলে এবং দেখা যায় যে জিও ওই কাপড়ের পিছনে রেখে দেয়। তখন দেখা যায় ইসলাম বলে যে আমি ওই লোকদের সাথে দুবার কথা বলেছি এবং তাদের কোনো কথাই আমার কাছে রিজনেবল মনে হয়নি। এবং যখন আমার ভাই বলেছিল যে এই সমস্যার সমাধান হয়ে গেছে তখনই আমি বুঝতে পেরেছিলাম যে তুমি এর পিছনে আসো। তখনই দেখা যায় যে ইসলাম বলে যে আমি এটা চেক করেছি এবং আমি যেটা ভেবেছি সেটাই হয়েছে। তারপরে দেখা যায় সে জিওর মুখটা চেপে ধরে এবং বলেছে আমি তোমাকে ইনভলভ হতে না করেছি, এখানে লিগালি রিস্ক থাকতে পারে, কিন্তু তারপরও তুমি আমার পেছনে পেছনে এসব করে বেরিয়েছো। তখনই দেখা যায় যে ও ওর মুখটা ছেড়ে দেয়, কিন্তু দেখা যায় যে ওর হাতটা ধরে ফেলে এবং ওর কাছে টেনে নেয় আর বলে যে টাকা যদি সব ফিক্সড করতে পারে তাহলে এটা কোনো সমস্যা না। এবং সে আর বলে যে তুমি চিন্তা করো না, এখানে কোনো রিস্ক নেই। জিও তখন বলে যে মেইন সমস্যা হলো গিয়ে আমি রিসেন্টলি তোমার দরজার লকটা চেঞ্জ করেছি, তোমার জানালার পর্দা এবং বেড ওরা অনেক বেশি দামি। এবং দেখা যায় সে আরো বলে যে যদি আমি তাদেরকে লস করি তাহলে অনেক বড় লস হয়ে যাবে। তারপর দেখা যায় সে আরো বলে যে আর আমার ড্রেসিং ফটোগুলো ওগুলো আমি অনেক সময় নিয়ে বের করেছি যাতে করে তুমি সারা ঘরে আমাকেই দেখতে পাও। সুলং জিয়ার গলার লকেটটা নিয়ে নাড়াচাড়া করে আর বলে যে অলমোস্ট 30 বছর ধরে আমি অন্যকে ঠাঁই দিয়ে আসছি এবং অন্য টেক কেয়ার করে আসছি।
আমি কখনোই ভাবিনি যে কেউ আমার এরকমভাবে টেক কেয়ার করবে। এখন আমিও অন্যদের মতো দুর্বল হতে পারবো এবং আমার বয়ফ্রেন্ড আমাকে যেভাবে ট্রিট করছে, যেভাবে আগলে রাখছে সেটা অনেক বেশি ভালো লাগছে এবং সে আরো বলে যে, "ফানসাও অনেক বেশি ধন্যবাদ তোমাকে।" এই কথা বলেই ও ঠোঁটে একটা কিস করে এবং সে আরো বলে যে, "বাট এরপর থেকে যদি তুমি আমাকে ইগনোর করার চেষ্টা করো তাহলে আমি এটা কিছুতেই ছাড় দেব না।" তখনই দেখা যায় জিয়া ওকে আর কাছে টেনে নেয় এবং ওকে কিস করা শুরু করে। দেখা যায় দুজনেই অনেক প্যাশনেটলি কিস করে। এরপর জিয়া হঠাৎ করে জিজ্ঞাসা করে যে, "সুলাং, যদি আমি আর তোমার এক্স দুজনেই একটা লেকের ভেতর পড়ে যাই তাহলে তুমি কাকে বাঁচাবে?" এই কথা শুনে সুলং ওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় এবং বলে যে, রিলেশনের শুরু থেকেই তুমি বারবার তার নাম নিয়ে আসছো এবং তাকে আমাদের ব্যাপারে নিয়ে আসছো। ব্যাপারটা কি বলো তো? তুমি মেলোড্রামার মতো অ্যাক্টিং করছো কেন? এই কথা বলার পর সে আরো বলে যে, আমি তোমাদের দুজনের কাউকেই বাঁচাবো না, দুজনকেই মরতে দিব। আর এরপরেই এই চ্যাপ্টারটা এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।